ওকে, সো থ্যাংক ইউ। আজকে আমরা আইএলটিএস লিসেনিং পার্ট, সরি রিডিং পার্টটা শুরু করব। সো আমাদের যেহেতু এখন আইএলটিএস এক্সামটা কম্পিউটার বেসড, আমাদের লিসেনিং এবং রিডিং পার্টটা বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে। বিশেষ করে রিডিং পার্টটা যেহেতু আমাদের পুরোপুরি কম্পিউটারে বসে পড়তে হবে কোশ্চেনগুলো এবং সলভ করতে হবে, দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে একটু বেশ কিছু ফোকাস করার জায়গা আছে। আমরা যদি সেটা করতে পারি, আই থিংক আমরা ট্রেডিং পার্টে ভালো করতে পারবো ইনশাল্লাহ। এটা আসলে আহামরি কঠিন কিছু না, খুবই সিম্পল। বরং আমরা সেটা শেষের দিকে ট্রাই করবো দেখা। তার আগে আমরা কিভাবে এই ধরনের কোশ্চেন সলভ করতে হয় রিডিং মডিউলটা, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি। সেখানে ট্রু ফলস থাকতো, ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকতো, এমসিকিউ থাকতো। একই ধরনের কোশ্চেন প্যাটার্ন এখানেও আমরা ফেস করবো। সো এই কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে আমরা স্পেসিফিক ভাবে একটা আলাদা আলাদা ক্লাস করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, লিসেনিং এর পরেই যেহেতু রিডিং মডিউলটা হয়, সো এই পার্টটাতে আমাদেরকে খুব ভালো করে ফোকাস করতে হবে। এবং আমি বলেছিলাম যে রিডিং এবং লিসেনিং এই দুইটা পার্টে মূলত আমাদেরকে এনি হাউ ভালো করতে হবে। ভালো করার এই দুইটা পার্টে ভালো করার আসলে কোনো বিকল্প নাই। So, আপনি যদি ভালো একটা স্কোর আইএলটিএস এ উঠাইতে চান, আপনাকে ডেফিনেটলি রিডিং এবং লিসনিং উঠাইতে হবে, কারণ এই দুইটাতে এক্সামিনার চাইলেও আপনাকে সে কোনো পয়েন্ট বা মার্ক কম দেওয়ার সুযোগ নাই। কারণ এগুলা হচ্ছে ম্যাথের মতো কাট মার্ক, অর্থাৎ আপনি যা পাবেন তাই দিবে। আপনি 9 হলে 9 দিবে, এখানে কোনোভাবে আপনাকে কম দিবে না তারা। যার কারণে আমরা রিডিং পার্টটাকে খুব ভালো করে ফোকাস করবো ইনশাল্লাহ। রিডিং এ আমরা বললাম যে টোটাল কোশ্চেন থাকে হচ্ছে 40টা, এবং প্যাসেজ থাকে হচ্ছে টোটাল 3টা। অর্থাৎ প্রতিটা প্যাসেজের জন্য আমরা 20 মিনিট করে পাওয়ার কথা বা পাবো। কিন্তু রিডিং মডিউলে যেহেতু কোশ্চেন গুলা ভেরিয়েশনস থাকে, and যার কারণে রিডিং এ আমরা চেষ্টা করব কিছু টাইম ম্যানেজমেন্ট করার বিষয়ে। যেমন প্যাসেজ ওয়ানটা মোটামুটি তুলনামূলকভাবে সহজ, প্যাসেজ ওয়ানের থেকে প্যাসেজ টুটা একটু টাফ হয়, প্যাসেজ থ্রিটা তার থেকে আরো বেশি হয়। অর্থাৎ এই 3টা প্যাসেজের একটা সিকোয়েন্স। এই হিসেবে আমাদের টার্গেট থাকবে, আমরা প্যাসেজ ওয়ানের জন্য সময় দিব 15 থেকে 17 মিনিট, প্যাসেজ টু এর জন্য আমরা সময় দিব 20 মিনিট, প্যাসেজ থ্রি এর জন্য আমরা সময় দিব 23 থেকে 25 মিনিট। এখানে এই যে 3 বা 5 মিনিট কিভাবে বেশি পাবো, আপনি প্যাসেজ ওয়ানে যদি 17 মিনিটে শেষ করতে পারেন, তাহলে প্যাসেজ থ্রি এর জন্য আপনি 23 মিনিট পাবেন।
প্যাসেজ 1 যদি আপনি 15 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, তাহলে প্যাসেজ 3 তে আপনি 25 মিনিট পাবেন। ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কত সময়ের মধ্যে প্যাসেজ 1 শেষ করতেছেন। যার কারণে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে রিডিং প্যাসেজটা আপনি যদি খুব ভালো করে, বিশেষ করে প্যাসেজ 1-এ যদি 13টার মধ্যে 13টাই সলভ করতে পারেন, আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি পজিটিভ ইম্প্যাক্ট অন ইউর আইএলটিএস স্কোর। এটা আপনার স্কোরটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়ে রাখবে। এখন আপনি আসেন যে এই ধরনের প্যাসেজ আমরা প্যাসেজটা কিভাবে সলভ করবো। আজকে আমরা প্যাসেজ 1 এখানে বলা আছে যে রিডিং প্যাসেজ 1 and you should spend 20 minutes on question 1 to 13. These are based on reading passage 1 below. তো এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের শিরোনাম হচ্ছে why we need to protect polar bears। কেন আমাদের পোলার বিয়ারদেরকে প্রোটেক্ট করা উচিত, বাঁচানো উচিত, সেভ করা উচিত। পোলার বিয়ার মানে হচ্ছে মেরু ভল্লুক, যারা খুব ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে। তো কেন আমাদেরকে এই ভল্লুক গুলাকে বাঁচিয়ে রাখতে হবে, বা তো কেন এই মেরু ভল্লুকদেরকে আমরা প্রোটেক্ট করব, তাদেরকে সেভ করব, আমাদের জন্য দরকার কি, এই রিজন গুলা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই টপিকটা হচ্ছে পোলার বিয়ার সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে। তো তাহলে আমরা শুরুতেই মোটামুটি শিরোনামটা পড়ে টপিক। দ্বিতীয়ত হোয়াই উই নিড টু প্রোটেক্ট, আমাদের কেন তাদেরকে প্রোটেক্ট করা উচিত। তো এই ধরনের প্যাসেজের ক্ষেত্রে বা এই প্যাসেজের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, যে দেখেন টেস্ট 1 কোশ্চেন 1 to 7 বলা হচ্ছে ডু দ্য ফলোইং স্টেটসমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1 ইন বক্সেস 1 to 7 অন ইউর আনসার শিট, রাইট। আচ্ছা দেখেন ট্রু কখন হবে, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। তো কোন স্টেটমেন্টের সাথে যখন ইনফরমেশন এগ্রি করে, দেখেন এখানে নিচে এই যে এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, এই যে 1 2 3 4 অর্থাৎ কোশ্চেন গুলো দেওয়া আছে। ভেরি সিম্পল, যে এই কোশ্চেনে যদি আপনার প্যাসেজে যে ইনফরমেশন আছে, এই প্যাসেজের ইনফরমেশনে যদি মিলে, তাহলে এই আনসারটা হবে ট্রু। দেন হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। কোন একটা স্টেটমেন্ট যদি আপনি এখানে যেটা আছে প্যাসেজে যদি তার কন্ট্রাডিক্টরি হয়, আই মিন বিপরীত কোন ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে সেখানে হবে ফলস। বিপরীত মানে কেউ বলছে যে আমি ভাত খাই, আর একজন বলতেছে যে না অমুক হচ্ছে চিনি খায়, তাহলে এটা তো ইনফরমেশন মিস, মানে টোটাল ডিফারেন্ট। কেউ বলছে আমি এটা করি, কেউ বলছে না আমি অন্যটা করি। আচ্ছা, এবার নট গিভেন এর ক্ষেত্রে দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, অর্থাৎ এখানে এমন কোন স্টেটমেন্ট দেওয়া আছে যেটা আমাদের প্যাসেজে নাই, এরকম সিচুয়েশনে সেটি নট গিভেন হয়ে থাকে। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আমি একটা এক্সাম্পল দিই, যে জিজ্ঞেস করলাম ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যাঁ, শাওন আহমেদ ভাই বলেন তো, আপনি নিজের ইন্ট্রোডাকশনটা একটু দেন তো। লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ। Assalamu alaikum. My name is Shawan. I am from Chuaranga district and I am a student and I am 21 years old and I am work on part-time freelancing work. I am a আচ্ছা, আপনি চমৎকার করে আপনি ইনফরমেশন দিয়েছেন, গুড। আচ্ছা, এখন আমি যদি বলি মিস্টার শাওন ইজ ফ্রম ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, দেখেন তো ইনফরমেশনটা কি মিললো নাকি আলাদা হইলো, কন্ট্রাডিক্ট করলো?
বিপরীত ইনফরমেশন হলো না? আপনি বললেন চুয়াডাঙ্গা, আমি বললাম কি ঝিনাইদহ। তাহলে এটা কি হবে, ট্রু, ফলস নাকি নট গিভেন? ফলস। ফলস হবে, গুড। আচ্ছা, এখন আমি যদি বলি হি ইজ স্টুডেন্ট, তাহলে আনসার কি হবে? ট্রু। ট্রু, ওকে। আচ্ছা, আমি যদি বলি হিজ ফাদার ইজ আ বিজনেসম্যান, নট। নট গিভেন। কারণ কি? কারণ সে তার বাবার প্রফেশন নিয়ে কোনো ধরনের কোনো ইনফরমেশন দেয়নি। ইভেন ওকে, সো আমাদের এখন যদি ধরেন যে আপনি বললেন যে আপনার এই ইনফরমেশনটা আপনি একরকম দিলেন, কিন্তু ইনফরমেশনটা ডিফারেন্ট হলো। অর্থাৎ আপনি আপনার বাবা হয়তো অনেকে অনেক সময় বলতে পারেন যে মাই ফাদার্স নেম ইজ অমুক, কিন্তু বাবার প্রফেশন নিয়ে কোনো কথা বললেন না, সেক্ষেত্রেও কিন্তু সেটা নট গিভেন হবে। অর্থাৎ স্পেসিফিক ইনফরমেশনটা যদি না থাকে তাহলে সেটা নট গিভেন। ওকে, সো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, আমরা ক্ষেত্রে এখন এটা সলভ করব, দেখি কি বলতেছে। পোলার বিয়ার্স, তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে শুরু এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে শুরুতে আগে এই কোশ্চেন গুলো পড়তে হবে, দেন হচ্ছে আমরা প্যাসেজে গিয়ে সেটা খুঁজবো। আচ্ছা, ট্রু ফলস পড়ার ক্ষেত্রে ফার্স্ট ট্রিক্স হচ্ছে আপনাকে এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং এট এ টাইমে দুইটা কোশ্চেন পড়ে যেতে হবে অ্যাটলিস্ট। কোনো কারণে যদি এক নাম্বারটা নট গিভেন হয় তাহলে তো আপনি প্যাসেজে পাবেন না, তাহলে দুই নাম্বারটা তখন পাবেন, খুঁজবেন। তো দুই নাম্বারটা পাইলে তখন দুই নাম্বারটার অ্যান্সার করবেন। এই কারণে আপনাকে এট এ টাইমে দুইটা করে কোশ্চেন খুঁজে যেতে হবে। সবগুলো একসাথে পড়ার দরকার নেই, একটা দুইটা করে করে পড়বেন। শুরুতে আমরা যদি পড়ি, পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। পোলার বিয়াররা নানা ধরনের শারীরিক জটিলতায় বা রোগে আক্রান্ত হয়। কিসের কারণে? ডিউ টু মানে কারণে, বিল্ড আপ বেড়ে যাওয়া, অফ ফ্যাট চর্বি, আন্ডার দেয়ার স্কিন তাদের স্কিনের নিচে চর্বি বেড়ে যাওয়ার কারণে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। তাহলে বলা হলো পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম ডিউ টু দ্য বিল্ড আপ দেয়ার ফ্যাট আন্ডার দ্য স্কিন, অর্থাৎ তাদের স্কিনের নিচে ফ্যাট জমে এবং সেই ফ্যাট জমার কারণে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। স্টেটমেন্ট হচ্ছে এটা। আচ্ছা, পরেরটা পড়ে যায়, দ্য স্টাডি ডান বাই লিও এন্ড হিজ কলিগস। একটা স্টাডি করা হয়েছে, কে কে করেছে? লিও এবং তার কলিগসরা একটা স্টাডি করেছে। এন্ড কম্পেয়ার, সেখানে তুলনা করা হয়েছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। দেখেন যে পোলার বিয়ার এক ধরনের বিয়ার, সো এই পোলার বিয়ারের আবার বিভিন্ন গ্রুপ নিয়ে তারা রিসার্চ করেছে এবং কম্পেয়ার করেছে। কোনো কারণে যদি আমাদের প্যাসেজে থাকে যে পোলার বিয়ার না, বরং বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলছে, হতে পারে পোলার বিয়ার, ব্রাউন বিয়ার, ব্ল্যাক বিয়ার, সামথিং লাইক দ্যাট, এরকম বিভিন্ন ভিন্ন ভিন্ন বিয়ার নিয়ে তারা গবেষণা করেছে, তাহলে হবে কিন্তু ফলস। কিন্তু যদি বলে যে না, পোলার বিয়ারের আবার বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলেছে, অর্থাৎ পোলার বিয়ার এক ধরনের বিয়ার, এই পোলার বিয়ারের আবার বিভিন্ন শ্রেণী গ্রুপ সেগুলো নিয়ে কথা বলেছে বা তারা কম্পেয়ার করেছে, তখন আমরা এটাকে ট্রু দিব। আর যদি বলে যে না, পোলার বিয়ার বা তাদের বিয়ার নিয়ে কোনো ধরনের ডিফারেন্সিয়েট বা কম্পারিজন তারা নিয়ে কোনো ডিসকাশন না থাকে, তাহলে তো নট গিভেন। তাহলে শুরুতে আমরা খুঁজবো হচ্ছে পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম, যে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। কিসের কারণে? ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট আন্ডার দ্য স্কিন, তাদের স্কিনের নিচে ফ্যাট জমার কারণে। তো তাহলে আমরা একটু দেখি যে এখানে কি বলতেছে। এখন এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে
এই কোশ্চেনটা যেহেতু 1 নাম্বার কোশ্চেন, সো ডেফিনেটলি 1 নাম্বার কোশ্চেনটা প্যাসেজের শুরুতেই থাকবে, শুরুর দিকে থাকবে। এবং মনে রাখবেন আইএলটিএস রিডিং এর এই কোশ্চেন গুলো সবগুলো কোশ্চেন সিকোয়েন্সিয়ালি থাকে, অর্থাৎ 1 নাম্বার কোশ্চেন যেখানে আছে 2 নাম্বারটা তার ডেফিনেটলি পরে আছে, কোনোভাবেই 1 নাম্বারের আগে 2 নাম্বার নাই। আবার 3 নাম্বারটা অবশ্যই 2 নাম্বারের পরে আছে, 3 নাম্বারটা কিন্তু 2 নাম্বারের আগে নাই। অর্থাৎ পুরো আনসারটা সিকোয়েন্সিয়ালি তারা দিয়ে থাকে। সো এইখানে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা শুরু থেকে পড়া শুরু করি, দেখি কি বলে। দেখেন বলতেছে কি, পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রিটেন। পোলার বিয়াররা দিন দিন অনেক বড় ধরনের হুমকির মুখোমুখি হচ্ছে। কিসের কারণে? বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে। বাট কিন্তু দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রেসিং কনসিকুয়েন্সেস। তাদের এই যে হারিয়ে যাওয়াটা, কমে যাওয়াটা, এটা একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা অসাধারণ ভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে, খাপ খাইয়ে নিয়েছে টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেলের মতো খুব বাজে কন্ডিশনের মধ্যেও নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। হোয়ার, যেখানে টেম্পারেচার ক্যান রিচ 40 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যেখানে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, সরি -40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এত ঠান্ডা যে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায়, এরকম কন্ডিশনও তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। One reason for this is that, এটার একটা রিজন হইতে পারে, they have up to 11 centimeters of fat underneath their skin, তাদের স্কিনের নিচে 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট জমা হয়। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপাস টিস্যু, এই একই ধরনের ফ্যাট বা একই পরিমাণ অ্যাডিপাস টিস্যু যদি মানব শরীরে থাকতো, would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease, তাহলে তারা ডায়াবেটিস এবং হার্ট ডিজিজে আক্রান্ত হতো। Yet, যদিও the polar bear experiences no such consequences, অর্থাৎ এই ধরনের কোন সমস্যা যদিও পোলার বিয়ারের হয় না। মনে রাখবেন আমাদের কোশ্চেনে কি ছিল, দেখেন কোশ্চেনে ছিল পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম, তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয় বা রোগে ভোগে। কিসের কারণে? স্কিন, তাদের স্কিনের নিচে fat জমে যাওয়ার কারণে। আর আমাদের এখানে বলতেছে কি, যে বলছে যে এই তাদের শরীরে 11 সেন্টিমিটার মতো পর্যন্ত ফ্যাট আছে, যে ফ্যাটের কারণে তারা কি করে, শীত এত শীতের মধ্যেও আর্কটিক সার্কেলের মতো জায়গায় তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে, তারা সেখানে বাস করতে পারে। কিন্তু একই ধরনের ফ্যাট যদি মানুষের শরীরে হতো, তাহলে তারা ডায়াবেটিস হতো, হার্ট ডিজিজ হতো, আরো নানা ধরনের রোগে আক্রান্ত হতো। যদিও পোলার বিয়ারের এই ধরনের কোনো প্রবলেম হয় না। তার মানে পোলার বিয়ার কি হবে? এটা আনসার কি? ফলস। পোলার বিয়ারের আমাদের কোশ্চেনে বলতেছে যে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয় এই ফ্যাটের কারণে, আর এখানে বলছে না, কোনো ধরনের সমস্যা তাদের হয় না। তাহলে আনসার কি হবে নাজুল ভাই? false, ফলস হবে। ওকে, তাহলে এরপরে আমরা পড়ি পরের কোশ্চেনটা। আমরা তো অলরেডি পড়েছি যে লিও এবং তার কলিগসরা কি নিয়ে কম্পেয়ার করছে, ডিফারেন্ট গ্রুপ অফ পোলার বিয়ার, অর্থাৎ পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলেছে, রিসার্চ করেছে তারা। আর পরেরটা পড়ে যায়, লিও এন্ড হিজ কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার এন্ড ব্রাউন বিয়ার জেনেটিক্যালি। পরে বলতেছে যে পোলার লিও এবং তার কলিগরাই মূলত প্রথম রিসার্চার। মনে রাখবেন এই যে ফার্স্ট রিসার্চার। এখন যদি আমাদের প্যাসেজে বলে যে তারা তাদের আগে কেউ রিসার্চ করছে, তারা সেকেন্ড, তাহলে এটা হবে ফলস। যদি বলে যে তারাই প্রথমবারের মতো রিসার্চ করে এটা বের করেছে যে তাদের পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের জেনেটিক বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, তাহলে যদি বলে যে এরাই প্রথম, তাহলে হবে ট্রু। আর যদি ফার্স্ট, থার্ড এরকম কোনো ইনফরমেশন না দেয়, তাহলে হবে নট গিভেন। আমরা শুরুতে খুঁজবো যে তারা লিও এবং তার কলিগরা পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে কথা বলেছে কিনা বা তাদের কম্পেয়ার করেছে কিনা। দেখেন এখানে কি বলতেছে, তাহলে আমাদের কোশ্চেনটা এটা নিশ্চয়ই তারপরে পাবো। আর 2014 সালে স্টাডি বাই শিপিং লিও, একটা স্টাডি করা হয়েছে শিপিং লিও এন্ড হিজ কলিগস, এবং তার কলিগরা মিলে শেড লাইটস, তারা একটা উন্মোচন করেছে অন দিস মিস্ট্রি, একটা মিস্ট্রিকে উন্মোচন করেছে। দে কম্পেয়ার, তার তুলনা করেছে দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার গুলা নিয়ে কথা বলেছে
of that of their closest relative from a warmer climate, the brown bears. দেখেন কার সাথে তাদের কাছাকাছি আরেকটা ধরনের বেয়ার, তারা হচ্ছে ব্রাউন বেয়ার্স। আচ্ছা বলেন তো, এই ব্রাউন বেয়ার কি পোলার বেয়ারের কোন গ্রুপ, নাকি এটা বেয়ারের আলাদা আরেকটা গ্রুপ? বিয়ারের আলাদা। গুড, বেয়ারের আলাদা আরেকটা গ্রুপ। দ্যাট মিন্স হচ্ছে এখানে এটা ফলস হবে। কারণ কি? কারণ সে কিন্তু ব্রাউন বেয়ার আরেকটা বেয়ার, আরেক ধরনের বেয়ার, নট পোলার বেয়ারের আরেকটা গ্রুপ না। সুতরাং এই আনসারটাও কি হবে? ফলস হবে। False. সো তাহলে 2 নাম্বারটাও আনসার ইজ ফলস। থার্ড, Leo and his colleagues were the first researcher to compare polar bears and brown bears genetically. লিও এবং তার কলিগরা হচ্ছে ব্রাউন বেয়ার এবং পোলার বেয়াররা ফার্স্ট রিসার্চার কিনা এদের জেনেটিক বিষয়গুলো নিয়ে সেটা খুঁজবো। আরেকটা আমরা খুঁজবো, পোলার বেয়ারস আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেল অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। পোলার বেয়ারদের শরীরে এক ধরনের ব্যাড কোলেস্টেরল থাকে, সেই ব্যাড কোলেস্টেরল গুলাকে তারা তাদের জিনের মাধ্যমে, জেনেটিক প্রভাবের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। সো আমরা দেখি ব্যাড কোলেস্টেরলটা তারা কন্ট্রোল করতে পারে কিনা। তার আগে খুঁজবে যে তারা ফার্স্ট রিসার্চার নাকি সেকেন্ড, সেটা নিয়ে কি বলে। সো দেখেন এখানে এই পর্যন্ত শেষ হয়েছে, এই যে এখানে দ্য ব্রাউন বেয়ার্স এই পর্যন্ত। এরপরে বলতেছি দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিন দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বেয়ার টু সার্ভে ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্ট অন দ্য আর্থ। তারা জেনেটিক প্রভাবের মাধ্যমে তারা এরকম টাফেস্ট এনভায়রনমেন্টের টিকে রাখে। লিও এন্ড হিজ কলিগস, লিও এবং তার কলিগসরা ফাউন্ড, খুঁজে পেয়েছে দ্য পোলার বেয়ার হেড এ জিন, পোলার বেয়ারের শরীরে এক ধরনের জিন আছে নোন অ্যাজ, যেটাকে বলা হয় এপিওবি, which reduces level of low density lipoproteins LDL, যেটা মূলত লো ডেনসিটি লিপোপ্রোটিনস বা এলডিএলস কে রিডিউস করে ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। দেখেন আমরা এখানে কয় নাম্বারের আনসার পাইতেছি? দেখেন তো 4 নাম্বারের আনসার না? দেখেন ব্যাড কোলেস্টেরল নিয়ে কথাবার্তা শুরু হয়েছে না? তো মাঝখানে যার একটা কোশ্চেন ছিল যে তারা প্রথম রিসার্চার কিনা, এরকম কোন কথা কি এখানে বলছে? দেখেন তো, এই যে এখানে যেহেতু 2 নাম্বারটা আমরা পেয়েছি, 2 আর 4, এই যে 4 যেহেতু এখানে হচ্ছে, তো এর মাঝখানে কোথাও আছে যে তারা ফার্স্ট রিসার্চার কি সেকেন্ড রিসার্চার? এরকম কোন ইনফরমেশন কিন্তু এখানে নাই। সো জি দ্যাটস ওয়াই স্যার, ইটস নট পড়ছেন গিভেন। উপরে পড়ছেন আছে এটা কোথায় ভাইয়া? টেক্সটে একটু আগে পড়ছিলেন। না টেক্সটে না, এটা ছিল কোশ্চেনে। দেখেন এটা কোশ্চেনে ছিল যে তারা প্রথম রিসার্চার, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যে ইয়াটা আছে, এই যে এখানে দেখেন, এই যে ওয়ার্মার ক্লাইমেট দ্য ব্রাউন বেয়ার্স, এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের আনসার পাইছি। আর এখানে দেখেন আবার 3 নাম্বারের কোশ্চেনের আনসার শুরু হয়ে গেছে যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা ব্যাড কোলেস্টেরল, এটাকে কি করে? রিডিউস করে, কমায় ফেলে। অর্থাৎ তাদের শরীরে এক ধরনের জিন আছে এপিওবি, যেটা তাদের শরীরের যে ব্যাড কোলেস্টেরল, যেটাকে এলডিএলস বলা হচ্ছে, এটাকে কমিয়ে ফেলে, রিডিউস করে, কন্ট্রোল করে। এখন 4 নাম্বার নিয়ে কথা বলতেছে, এই যে পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল, তাহলে রিডিউসেস কি? কন্ট্রোল। তাহলে এখানে রিডিউস না বলে সরাসরি তারা কন্ট্রোল বলেছে, অর্থাৎ কন্ট্রোল কে দিয়ে তারা প্যারাফ্রেজিং করেছে। লেভেলস অফ বাই জেনেটিক মিন্স কিসের মাধ্যমে? তাদের জেনেটিক প্রভাবের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে তারা। তাহলে 4 নাম্বার আনসার কি হবে? ট্রু না ফলস নাকি নট গিভেন? ট্রু হবে, কি হবে ভাইয়া? ট্রু হবে। ট্রু হবে, গুড। কারণ হচ্ছে এখানে বলছে কি তারা এটাকে কন্ট্রোল করতে পারে, আর ওখানে বলছিল রিডিউস করতে পারে, একই জিনিস। তাহলে এটা ট্রু। কিন্তু মাঝখানে দেখেন 2 আর 3 এর মাঝখানে এখানে কিন্তু কোথাও বলে না যে তারা প্রথম রিসার্চার নাকি সেকেন্ড রিসার্চার, এরকম কোনো কথা বলছে? দেখেন বলে নাই কিন্তু। প্রথম সেকেন্ড থার্ড এরকম কোনো রেশিও বলছে? এই যে এখানে জি বলে না নাই স্যার। প্রথমটার মধ্যে। দ্যাটস ওয়াই ইটস আ নট গিভেন। তাহলে 3 নাম্বারটা কি? নট গিভেন। নেক্সট পড়েন, ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। দেখেন ফিমেল পোলার বেয়ার, এখন তারা আবার ফিমেলে চলে গেছে। ফিমেল পোলার বেয়াররা তারা 6 মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তো এটা আমরা খুঁজবো এবং পরেরটাও খুঁজি, পড়ি। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা
খুঁজে পাওয়া গেছে যে দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স আর ভেরি উইক। ফিমেল পোলার বিয়ারের যে বোন গুলা, যে হাড় গুলা, এগুলো খুব উইক হয় when they came out of their dens in spring। স্প্রিং এ যখন তারা তাদের গর্ত থেকে বের হয়ে আসে তখন তাদের হাড়গুলো অনেক দুর্বল হয়ে যায়। হাড়গুলো অনেক মানে যেরকম থাকার কথা শক্তিশালী সেরকম থাকে না, দুর্বল হয়ে যায়। তাহলে আমরা শুরুতে খুঁজবো যে ফিমেল পোলার বিয়ার কোথায় আছে। তো দেখেন আগে তাহলে আমরা এখানে এই পর্যন্ত পাইলাম, এখানে কিন্তু কোথাও ফিমেল পোলার বিয়ার নিয়ে কথা বলে নাই। ইনহিউম্যান মিউটেশনাল অ্যাসোসিয়েটেড, আমরা ফিমেল পোলার বিয়ার না পাওয়া পর্যন্ত পড়তে থাকবো। The genome of polar bear may also provide the solution for another condition, one that particularly affects our older generation. এরপর osteoporosis, this is disease where bones show reduced density, usually caused by insufficient exercise, reduced calcium intake or food starvation. Bone tissues is constantly being remodeled, meaning that bone is added, removed, dependent on nutrition ability, and he stays the bone and bone is under। দেখেন এখানে শুরু হয়েছে ফিমেল পোলার বিয়ার্স। দেখেন ফিমেল পোলার বিয়ার্স হাউভার তারা যায় আন্ডারগো, মধ্য দিয়ে ইন এক্সট্রিম কন্ডিশন, খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যায় ডিউরিং এভরি প্রেগন্যান্সি। তারা যখন প্রেগনেন্ট থাকে প্রেগন্যান্সির সময়টাতে খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে তারা যায়, খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যায়। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, পুরো একটা অটাম এই সময়টা তারা অতিক্রম করে ফেলে। দিস ফিমেলস উইল ডিগ ম্যাটারনিটি ডেন্স, তারা মাতৃত্বকালীন একটা গর্ত খুঁড়ে ইন দ্য স্নো, কোথায়, বরফের মধ্যে, এন্ড উইল রিমেইন, এর মধ্যে সে তারপর সেখানে অবস্থান করে দেয়ার থ্রু আউট দ্য উইন্টার, সমগ্র শীতের সময়টা। অর্থাৎ তারা যখন প্রেগনেন্ট হয় তখন একটা মাতৃত্বকালীন গর্ত খুঁড়ে কোথায়, স্নো এর মধ্যে, বরফের মধ্যে, এবং সেখানে তারা অবস্থান করে পুরো শীতের সময়টাতে। বোথ বিফোর অ্যান্ড আফটার দ্য বার্থ অফ দেয়ার কাফস, এই সময়টা অর্থাৎ তাদের এই যে বাচ্চা জন্মদানের, কাফস মানে বাচ্চা, বাচ্চা জন্মদানের আগে এবং পরের প্রায় 6 মাস টোটাল তারা এখানে থাকে। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। দেখেন এই প্রসেসটা সময় লাগে 6 মাস, এবং এই 6 মাস তারা ফাস্টিং করে, না খেয়ে থাকে। তাহলে আমাদের এখানে কি ছিল দেখেন, কোশ্চেনে ছিল ফিমেল পোলার বিয়ার্স আর এইবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 months উইদাউট ফুড, তারা খাবার ছাড়া 6 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আনসার কি হবে? ট্রু। ট্রু। গুড। তাহলে এখানকার আনসার হবে ট্রু। এবার আসেন, ইট ওয়াজ ফাউন্ড তখন স্প্রিং এ তারা গর্ত থেকে বের হয়ে আসে তখন তাদের হাড়গুলো অনেক দুর্বল থাকে, দুর্বল হয়ে যায়। তো আমরা দেখি এটা কোথাও পাই কিনা এর পরেই। দেখেন, ওকে, আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে দিস প্রসেস রেজাল্ট ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং, এটা হচ্ছে 6 মাস না খেয়ে থাকে। এই প্রসেসটা 6 মাস লাগে। হোয়ার দ্য ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলফ এন্ড কাভস দেয়ার কাভস অ্যালাইভ, যেখানে তারা এই যে ফিমেল পোলার বিয়ার এবং তার বাচ্চাগুলা কি বেঁচে থাকে না খেয়ে পর্যন্ত। ডিপ্লেটিং দেয়ার ওন ক্যালসিয়াম, তাদের ওন ক্যালসিয়ামটাকে ক্ষয় করে, এন্ড ক্যালোরি রিজার্ভ, এবং ক্যালোরি যে রিজার্ভ থাকে সেই রিজার্ভ গুলো করে। ডেসপাইট দিস, মানে এতটা সত্ত্বেও, দেয়ার বোনস রিমেইন স্ট্রং এন্ড ডেন্স, এই যে তারা 6 মাস না খেয়ে থাকে, তার ক্যালসিয়াম ক্ষয় করে করে থাকে, তারপরেও তাদের বোনস গুলো কি স্ট্রং এন্ড ডেন্স থাকে। কিন্তু আমাদের এখানে কি বলছে, প্রশ্ন বলতে যে এই যে ফিমেল পোলার বিয়ার্স আর ভেরি উইক, বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স ওয়ার ভেরি উইক when they came out of their dens in spring, এখানে বলছে কি উইক হয়। তাহলে আনসার কি হবে? ফলস। আনসার হবে ফলস। গুড। এরপরে আসেন 7 নাম্বারটি কি বলতেছে। ফিমেল পোলার বিয়ার্স মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেনসিটি কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। অর্থাৎ ফিমেল পোলার বিয়ার্স মেকানিজম, যেই মেকানিজমে ফিমেল পোলার বিয়ার ফর ইনক্রিজিং বোন ডেনসিটি, তাদের এই যে হাড়ের যে শক্তিমত্তাকে বৃদ্ধি করে বা বজায় রাখে, কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে, এই ওয়েটা একদিন মানুষ ব্যবহার করবে এবং সেটাই তো উপকারী হবে। মানে বলতেছে যে এই যেই প্রসেসে তারা এতদিন পর্যন্ত না খেয়ে পর্যন্ত হাড়গুলো শক্ত রাখে, এই প্রসেসটা মানুষে একদিন ব্যবহার করবে, যে তারা না খেয়ে থাকবে কিন্তু তারা সুস্থ থাকবে, হাড়গুলা সবকিছু শক্তিশালী থাকবে, এরকম থাকবে। তাহলে এই যে দেখেন, এরপরে আমরা পড়ি সাইকোলজিস্ট অ্যালেন্ডা লিনক্স এন্ড অ্যালেন গুডশিপ ফাউন্ড অ্যান এক্সপ্লানেশন। দুইজন অ্যানালিস্টের কথা বলছে, অ্যালেন্ডা লিনক্স এবং অ্যালেন গুডশিপ।
তারা একটা এক্সপ্লেনেশন দিয়েছে ফর প্যারাডক্স ইন 2008, 2008 সালে একটা প্যারাডক্স উন্মোচন করেছে। দে ডিসকভার, তারা আবিষ্কার করেছে দ্যাট প্রেগন্যান্ট বেয়ারস আর এবল টু ইনক্রিজ দ্য ডেনসিটি। প্রেগন্যান্ট বেয়ার গুলা, অর্থাৎ যারা গর্ভধারণ করে যে বেয়ার গুলা, সেই বেয়ার গুলা তখন কি করতে পারে, তাদের ডেনসিটিকে বাড়াইতে পারে অফ দেয়ার বোনস বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার ডেন্স। অর্থাৎ তারা যখন গর্ত খুঁড়ে গর্তেতে যাবে তার আগে থেকেই তাদের শরীরে তারা এই যে শক্তিমত্তা বাড়াতে পারে, আই মিন তারা জমা রাখতে পারে এনার্জিটা। ইন অ্যাডিশন, 6 মাস লেটার, পরবর্তী 6 মাসে, হোয়েন দে ফাইনালি ইমার্জড ফ্রম দ্য ডেন, 6 মাস এই গর্তে থাকার পরে যখন তারা বের হয়ে আসে উইথ দেয়ার কাপস, তাদের বাচ্চা কাচ্চা, দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ সিগনিফিকেন্ট লস অফ বোন ডেনসিটি। সেখানে দেখা গেছে যে কোনো ধরনের কোনো মানে হাড়ের কোনো ক্ষয়ক্ষতি হয় না বা কোনো ধরনের উইকনেস হয় না। এরপরে বলছে hibernating brown bears do not have their capacity and must therefore resort major bone reformation in the following spring. If the mechanism of bone remodeling, এই যে তারা যে ওয়েতে যে মডেল করে তাদের এই যে বোনটাকে হাড়টাকে তারা সুস্থ রাখে, রিমডেল করে, তারা মজবুত রাখে, ইন পোলার বেয়ার ক্যান বি আন্ডারস্টুড, যদি এটা যখন মানুষ বুঝবে, মেনি ব্যাডরিডেন হিউম্যানস, অনেক শয্যাশায়ী মানুষ, এন্ড ইভেন অ্যাস্ট্রোনট যারা চাঁদের দেশে যায় কুড পটেনশিয়ালি বেনিফিট, তারাও এখানে বেনিফিট পাবে। তার মানে হচ্ছে অর্থাৎ মানুষ চাইলেও এই মেকানিজমটা, এই ওয়েটা ব্যবহার করে বেনিফিট পাইতে পারে এবং তারা একটা বেনিফিট পাবে। অন্যদিকে কি বলছে, যে পোলার বিয়ার মেকানিজম ইনক্রিজ ডেনসিটি কুড অলসো বি পোস্ট বাই পিপল ওয়ান ডে, মানুষ এটা কি করবে, একদিন ব্যবহার করতে পারে। মানুষ এখন এই যে অ্যাস্ট্রোনটসে যাচ্ছে না, এই যে চাঁদের দেশে যাচ্ছে, তারা কি খাবার দাবার সাথে করে নিয়ে যায়, নাকি তারা এনার্জি বুস্ট আপ করার জন্য বিভিন্ন ধরনের ওয়ে অবলম্বন করে যায়? তো তাহলে এটা আনসার কি হবে? ইভেন যারা বেড রিডেন, শয্যাশায়ী, তারাও কিন্তু খাবার না খেয়ে অনেকে তাদেরকে এই ধরনের বোন রিমডেলিং বিভিন্ন থেরাপি দিয়ে বা ওয়েতে তাদেরকে সুস্থ রাখা হয়। তাহলে আনসার 7 নম্বর আনসার True. কি হবে? True. ওকে, দ্যাটস ইট। তাহলে এইভাবে করে আপনাদেরকে ট্রু ফলস নট গিভেন গুলো কিন্তু সলভ করতে হবে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কারণ হচ্ছে আগামী ক্লাসে যুক্ত হওয়ার আগে মিনিমাম আপনি 4টা কেমব্রিজের ট্রু ফলস নট গিভেন শেষ করবেন, এবং শুধু প্যাসেজ 1 এর ট্রু ফলস, শুধু প্যাসেজ 1 এর ট্রু ফলস গুলো পড়বেন। এবং ট্রু ফলস কিন্তু প্যাসেজ 3 তেও আছে, 2 তেও আছে, সেগুলাতে যাবেন না, শুধু প্যাসেজ 1 এ যেই ট্রু ফলস নট গিভেন গুলো আছে সেইগুলো খুব পারফেক্টলি আপনাদেরকে সলভ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, কোনো ধরনের প্রবলেম থাকে, দেন আমি কিন্তু সেটা আপনাদেরকে হেল্প করব যে এখানে প্রবলেম, এটা এইভাবে সলভ করেন। সো এটা হচ্ছে ওয়ে। আপনাদেরকে এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে খুব পারফেক্টলি বাসায় প্র্যাকটিস করা, এবং কোনো ধরনের কোনো কার্পণ্যতা করা যাবে না, প্র্যাকটিস করতে হবে। এবং এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ধরেন শুরুতেই কিন্তু আপনার হবে না, অনেকগুলো ভুল হবে, দু একটা করে হবে, সো এইভাবে করেই কিন্তু এটা সলভ করতে হবে। এটা আসলে অন্য কোনো ওয়ে নেই যে আপনি মানে কোনো টিচার আপনাকে করাই দিবে, এই করবে, এরকম করার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে এটা সলভ করতে হবে। সো আপনাকে সলভ করতে গেলে কি করতে হবে, এটা আপনার কেমব্রিজ ধরে ধরে এটা এই প্যাসেজ গুলো দেখতে হবে এবং এটা পড়তে হবে। এর বাইরে এর অন্য কোনো আসলে অপশন নাই, কোনো ওয়ে নাই, অন্য কোনো বিষয় এখানে নাই। সো আপনাকে কিন্তু এটা এইভাবে করেই সলভ করতে হবে, ঠিক আছে? সো আমি যেটা আপনাদেরকে বলছিলাম শুরুতেই, যে সাধারণত এক্সাম হলে কেমন থাকবে, দেখেন আমি একটু শেয়ার করতেছি। দেখেন এখানে এটাকে দুই ভাগ করা, এই স্ক্রিনটাকে দুই ভাগ করা। দেখেন এখানে হচ্ছে এখানে এই যে প্যাসেজ দেওয়া, আর এখানে কিন্তু এই যে কি করা, সরাসরি এই যে কোশ্চেন গুলো দেওয়া। সো এইভাবে করে বরং আরো কিন্তু সহজ, যে আপনি এখান থেকে পড়বেন, ধরেন এখান থেকে আপনি এটা আনসার, ধরেন আমি ধরে নিলাম এটা আনসার, এটা আনসার, তো কিচ্ছু করা লাগবে না, আপনি এখান থেকে একটু চেপে ধরে এখানে এটা নিয়ে আসলেই এই দেখেন এখানে চলে আসছে, কপি হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটা আনসার আপনি পিক করে দিতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু খুব সহজ হয়ে আছে। এই যে দেখেন এখানে ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে? আপনি এই কোশ্চেনটা এখানে ট্রু, বা এই যে আপনি খুঁজলেন, খোঁজার পরে হলে শুধু এখানে ফলস হলে ফলস, ট্রু হলে ট্রু, এখানে একটা ক্লিক করবেন, শেষ, আপনার কোশ্চেন আনসার হয়ে গেল।
সুতরাং এই এখানে কিন্তু বরং আরো অনেক সহজ ওয়ে আছে, এবং বরং এটা অনেক বেশি হ্যাবিচুয়েট, মানে মোটামুটি আপনি যদি এটা বুঝতে পারেন, তো বরং এটা পেপার বেসড এক্সাম প্যাটার্নের থেকে কম্পিউটার বেসড এক্সাম প্যাটার্ন আরো ইজি, সহজ। তো আপনাদের ইয়া থাকবে যে বাসায় একটু এভাবে প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা করলে পরে অবশ্যই এটা অনেক ভালো ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। আর যদি আপনাদের ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই ল্যাপটপে গিয়ে আপনি সার্চ দিবেন আইএলটিএস রিডিং প্র্যাকটিস, দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে প্র্যাকটিস করবেন। সেখানে গিয়ে প্র্যাকটিস করলে আপনাদের ইমপ্রুভমেন্টটা ভালো হবে। তবে শুরুতেই কেমব্রিজের যে 11 থেকে 20 পর্যন্ত বইগুলো আছে, এই বইগুলো শেষ করবেন। এটা হচ্ছে সব থেকে দরকারি, এবং এটা করলে পারে আপনাদের জন্য সব থেকে সহজ হবে জিনিসটা। যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি শাওন ভাই। জি ভাইয়া ভাই। বোঝা গেছে? জি ভাই। তো এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় এটা আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো আপনাদের বই কিনছেন শাওন ভাই? ভাই আমার তো বই কিনে নেই, পিডিএফ দেখেই করছি এখন। পিডিএফ থেকে কি বুঝতেছেন? জি ভাই। তো করেন, বাসায় কি ল্যাপটপ বা কম্পিউটার আছে? আছে ভাই। আচ্ছা, তাহলে তো ভালো, বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখান থেকে জি। করেন, আর রিডিং গুলো তো আরো সহজ হবে সলভ করা পিডিএফ থেকে, ঠিক আছে? করেন, ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আর যে কোনো প্রবলেম হলে আমাকে নক করবেন সরাসরি, আমি যে কোনো সময় আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি। নাজমুল ভাই, বই কিনতেন? জি স্যার, নিশ্চয়ই স্যার। লিসেনিং পার্টটা আমার কাছে খুব টাফ লাগতেছিল, আচ্ছা, লিসেনিং আজকেরটা অনেক সহজ লাগলো। লিসেনিং পার্টটা আপনাকে যেটা করতে হবে, ওইটা তো সিকোয়েন্সিয়ালি ইমপ্রুভ হবে। ওইটা আপনি অডিও স্ক্রিপ্ট দেখেন? জি না, আজকে সারাদিন একটু মেহনত করছি। আচ্ছা, অডিও স্ক্রিপ্ট দেখতে হবে ভাইয়া। অডিও স্ক্রিপ্ট দেখার কোনো বিকল্প নাই, আমার কথা বুঝছেন? লিসেনিং এ আপনি যদি জি অডিও স্ক্রিপ্ট দেখেন তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হতে বাধ্য ভাইয়া। কারণ তারা একটা ওয়ার্ডকে কিভাবে উচ্চারণ করছে, আমরা তো ছোট থেকে এগুলা শুনে অভ্যস্ত না, বা আমাদের এডুকেশন সিস্টেমে কোথাও শোনানো হয় না, শোনানো হয় বলেন? তো যার না। কারণে আমাদের জন্য তো একটু ডিফিকাল্ট লাগবে। এই জন্য আমরা যদি অডিও স্ক্রিপ্ট গুলো দেখি যে তারা কিভাবে বলতেছে, প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতেছে, অডিও স্ক্রিপ্টে কিন্তু এগুলো দেওয়া আছে, এই যে দেখেন। জি ভাই, কিউআর কোড আছে তো বইয়ের ওখানে। কিউআর কোডেও কিন্তু এটা আছে। এই জন্য আপনি একটু কষ্ট করে অডিও স্ক্রিপ্টটা দেখতে হবে ভাইয়া, ঠিক আছে? স্কোর আপনার হবে ইনশাল্লাহ, শুধু লেগে থাকতে হবে। আর আমি আপনাদের এক্সামের আগ পর্যন্ত আপনাদের সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ। যেখানে যা প্রবলেম ফেস করবেন আমাকে বলবেন। আমাদের তো ভাই এটা শুধু অনলাইন প্রতিষ্ঠান, আমরা অফলাইন আছে, অফলাইনে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের জায়গা দিতে পারছি না। তো আপনাদের অফলাইনে অনলাইনে যেভাবেই হোক আপনারা সব ধরনের সহযোগিতা পাবেন। আপনারা এইটা যা যা প্রবলেম ফেস করেন, দেখেন এই যে এখানে যে অডিও স্ক্রিপ্ট গুলো আছে, কষ্ট করে প্রত্যেকটা বইয়ের অডিও স্ক্রিপ্ট গুলো শেষ করবেন। শুধু লিসেনিং সলভ করলে ইমপ্রুভমেন্ট হবে না। আর আমাদের যে ক্লাসগুলো আমি দিয়েছি, ক্লাসগুলো দরকার হলে 2 বার 3 বার করে দেখবেন, কিভাবে করে আমি কোশ্চেন গুলাকে ধরতে বলছি, ধরার টেকনিক বলেছি, সেগুলো একটু কষ্ট করে দেখবেন, তাহলে ইমপ্রুভ হবে, ঠিক আছে ভাইয়া? হুম। ভাইয়া বলছিলাম যে অডিও স্ক্রিপ্ট এগুলো আছে, এগুলো কি অন্য কোথা থেকে ডাউনলোড করে অডিও হবে নাকি? জি আর না, একটা অন্য বইয়ে দেখলাম, আছে প্রথমে একটা বইয়ে দেখলাম কিউআর কোড আছে, ওখানে ফোনে স্ক্যান করলে অডিও স্ক্রিপ্ট মানে অডিও চলে এসেছিল। আর এগুলো কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, অডিও স্ক্রিপ্ট এখানে যেটা, এটা এই বইয়ের শেষে আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে পেপার বেস ওয়েতে তৈরি করা এই বইগুলা, যাদের ধরেন আপনার কাছে এই ইয়াতে আমি যে শিট গুলো দিয়েছি এখানে তো শেষে দেওয়া আছে, আমি যে পিডিএফ গুলো দিয়েছি শেষে কিন্তু এই হুম। যে দেখেন অডিও স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে, ঠিক আছে? কত নম্বর, হুম। 97 98 নম্বর পেজের এইদিকে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যেটা করবেন, একদিকে মোবাইলে শুনবেন ইউটিউব কানে দিয়ে, ওইটা তো তারা কিভাবে কনভারসেশন করছে আর এখানে মিলাবেন।
এই যে এখানে শুনবেন আর এখানে মিলাবেন যে তারা চিলড্রেন এটা কিভাবে উচ্চারণ করছে, ইঞ্জিনিয়ারিং, ওয়ার্কশপস, এই ওয়ার্ড গুলা তারা কিভাবে উচ্চারণ করলো, এইগুলা বোঝার চেষ্টা করবেন। এবং এখানে কিন্তু তারা পুরোপুরি আনসার গুলো বলার ক্ষেত্রে ক্লু বলে যে এটা ওখানে যেটা আছে এখানে তার থেকে ভিন্ন ভাবে প্যারাফ্রেজিং করে আনসার বলে। তো কিভাবে তারা আনসার বলতেছে সেটা খুঁজে বের করতে, ঠিক আছে? তাহলে পরে আপনার সহজ হবে ইনশাল্লাহ। আর টানা 15 দিন জি শুনবেন, শোনার আগে তো তাদের কথাবার্তার সাথে হ্যাবিচুয়েট হইতে, অভ্যস্ত হইতে হবে, ঠিক আছে ভাইয়া? হুম, হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট লেগে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো ইনশাল্লাহ আর আজকে যে ট্রু ফলস নট গিভেনটা করলাম এটা বাসায় প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মাধ্যমে এটা সমাধান হবে ইনশাল্লাহ। ওকে, জি ভাই, ইনশাআল্লাহ। so thank you, this is the end of our today's class. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।